اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد بلسان عربي مبين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত এই কোরআনের শুরু থেকে কোরআন তেলাওয়াত শেখার একেবারে শুরু থেকে এই ছোট্ট কোর্সে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতো একটি মহা গ্রন্থ আল কোরআনের তেলাওয়াতকে শেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আরো কয়েকবার নয়, লক্ষ কোটি বার নিজেদেরকে আল্লাহর কাছে সঁপে দিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা গত ক্লাসের ন্যায় আজকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আলিফ থেকে দাদ পর্যন্ত, অর্থাৎ আলিফ থেকে দাদ হারফ, অর্থাৎ আলিফ থেকে আলিফের নাম, অর্থাৎ প্রত্যেকটা হারফের নাম এবং তার স্ট্রাকচার, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছিলাম এবং সেটা জেনেছিলাম দাদ পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব প থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহুল আজিজ, এবং আজকের মধ্যে আমরা ইনশাআল্লাহ আরবি বর্ণমালার প্রত্যেকটা বর্ণমালার নাম এবং প্রত্যেকটা বর্ণমালার যে স্ট্রাকচার আছে, লিখন পদ্ধতিটা আছে বা তার যে আকৃতিটা আছে, সেটা সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাসে পড়া শেষ করবো ইনশাআল্লাহ। সেই সাথে আমি আপনাদের সাথে আরেকটি বিষয় আলোচনা করে রাখি। আমি গত ক্লাসের পড়াগুলোকে আমি বলেছিলাম যে আমাদের যে গ্রুপগুলো আছে বা আমাদের যে অ্যাডমিন আছে, ওনাদের কাছে আপনারা লিখে যে হোমওয়ার্ক গুলো থাকবে সেই হোমওয়ার্ক গুলোকে আদায় করে আপনারা দিবেন। সেটা আমি এখনো পর্যন্ত কোথাও পাইনি। আপনারা অবশ্যই ক্লাসগুলোকে খুব সিনসিয়ারলি এবং এগুলোকে খুব গুরুত্বের সাথে যদি না নিয়ে থাকেন, তাহলে এই ক্লাসগুলো হয়তো একটা পর্যায়ে শেষ হয়ে যাবে, কিন্তু আপনি এখান থেকে আসলে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। আমরা চাই আপনারা কোরআনকে সঠিকভাবে, সুন্দরভাবে এবং প্রত্যেকটা বিষয়কে আপনারা সুন্দরভাবে যেন আত্মস্থ করে নিয়ে যেতে পারেন, কিছু শিখে যেতে পারেন। এটাই আমাদের আপনাদের প্রতি ইচ্ছা এবং কামনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের এই শিক্ষার কোরআন শিক্ষার এই ক্লাসগুলোকে আমাদের নাজাতের ফয়সালা হিসেবে কবুল মঞ্জুর করে নিক, আমিন। এবং আজকে আমরা শুরু করব ক থেকে ইয়া পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা হারফের নাম এবং প্রত্যেকটা হারফের স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো, এবং লেখার পদ্ধতি, অর্থাৎ কতটা সহজে আমরা প্রত্যেকটা বর্ণমালাকে লিখতে পারি, কি কি পদ্ধতিতে লিখতে পারি, সেটাও ইনশাআল্লাহ আমরা দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে ত, য, আইন, গইন। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলে রাখি, ত এবং য এই দুইটি হারফকে লেখার ক্ষেত্রে, অর্থাৎ হ্যাঁ, লিখে এটাকে মনে রাখার ক্ষেত্রে বা স্ট্রাকচারটাকে ভালোভাবে আত্মস্থ করার ক্ষেত্রে আমরা সদ এবং দদের দিকে আমরা একটু যেতে পারি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সদ। আচ্ছা, আমরা একটা বিষয় একটু খেয়াল করে দেখি। যদি কেউ সদ এবং দদকে লিখতে পারে, সে তাহলে ত এবং ল কেও লিখতে পারবে। আচ্ছা, কিভাবে লিখতে পারবে? দেখেন, সদ এবং দদের মধ্যে একটা বিষয় হচ্ছে, এই যে কমন একটা বিষয় হচ্ছে এরকম একটা
বেলুনের মতো আছে। ঠিক সেম টু সেম এভাবে এটাকে বেলুনের মতো এঁকে জাস্ট উপরে যদি একটা দাগ দিয়ে দিই, এটা হয়ে গেল ত। আর উপরে যদি একটা ফোঁটা দিয়ে দিই, এটা হয়ে গেল য। ঠিক আছে? এইটা হচ্ছে সদ, বদ, প, ব, এই ৪ টা হারফের একটা খুব কমন বিষয় হচ্ছে এই যে এটা। এইটা হচ্ছে সবচেয়ে কমন বিষয়। আর আনকমন বিষয়গুলো হচ্ছে সদ এবং আ য সদ সদ এবং দদের ক্ষেত্রে হচ্ছে এভাবে এরকম একটা পেট যুক্ত হয়। আর আর আ সরি। আর বদের ক্ষেত্রে হচ্ছে ঠিক এই বেলুনটাই থাকবে। তারপর এসে সদের মতোই জাস্ট উপরেরটা ফোঁটা। এটা আমরা গত ক্লাসে একবার দেখেছি। তো সদ এবং দদের এই স্ট্রাকচারটা পুনরাবৃত্তি করার মূল উদ্দেশ্য হচ্ছে প এবং ব কে সহজে মনে রাখার জন্যই মূলত হচ্ছে এই আলোচনাটা নিয়ে আসা। তাহলে এই যে একটা ছোট্ট একটা বেলুনের মতো আছে, এই বেলুনটা সুন্দর করে এঁকে এবার হচ্ছে উপরেরটা আলিফ যোগ করে দিলাম। আলিফ হতে পারবে একটা সোজা একটা দাগ যোগ করে দিলাম। হয়ে গেল প। ঠিক সেইম স্ট্রাকচার উপরে একটা দাগ দিয়ে একটা ফোঁটা দিয়ে দিলাম। হয়ে গেল য। এই হচ্ছে প, র এবং সদ, দদের কি কমন কিছু বিষয়। লেখার মানে লেখা মনে রাখার বা লেখাটাকে লেখার একটা সহজ উপায় হতে পারে। ঠিক আছে? আচ্ছা। এবার আসবো আইন, গইন। আচ্ছা। আইন এবং গইনের ক্ষেত্রে আইন এবং গইনের ক্ষেত্রে খেয়াল করে দেখি এই, এই, এই। তাহলে আবার একটু খেয়াল করব। আইনটাকে লেখার ক্ষেত্রে আচ্ছা, এই হারফটার নাম হচ্ছে আইন। এক্সকিউজ মি আমাকে আচ্ছা, আচ্ছা আমরা খেয়াল করি যে এই হারফটার নাম হচ্ছে প। এখানে আমি কিছু বাংলা উচ্চারণ আপাতত দিয়ে দিয়েছি হারফের নামগুলোকে। তো এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু কম বেশ কেউই আসলে আরবি বর্ণমালাকে একেবারেই যারা চিনি না, তো এই ক্ষেত্রে আমরা অন্তত আ বাংলায় বাংলায় লিখে এর উচ্চারণটাকে অন্তত বা সরি এর নামগুলোকে আমরা অন্তত মনে রাখতে পারি। ঠিক আছে? কিন্তু যখন আমাদের লেভেল গুলো ইনক্রিজ হবে, এই লেভেল গুলো আপ হবে যখন, তখন কিন্তু আমরা আর এই বাংলা নামের ব্যবহার আমরা আর করব না। তখন কিন্তু আমরা আরবি নামটাই ব্যবহার করব। আরবি নাম কি? এই আরবি নামটা এটাই। ত। এটাই হচ্ছে তার নাম। তো এইটা যেহেতু আবার আরবিতে লিখে দিয়েছি তার নামটা, পাশাপাশি আমি আবার বাংলায় লিখে দিয়েছি। যেন আমরা এটাকে সহজে মানে সহজে যেন তার নামটা আমরা মনে রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমাকে কি আ শুনতে আ শুনতে জি, পাচ্ছেন? জি শেখ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক সেম টু সেম এটা হচ্ছে ভ। এখন দেখেন ভ এটার উচ্চারণটা আমাদের বাংলা ভাষায় নেই। মানে নেই বলতে ভ এই ধরনের কোনো সাউন্ড নেই। যেটাকে এইভাবে জিভের অগ্রভাগটা উপরে লাগিয়ে উচ্চারণ করতে হয় যে এই দাঁতের ঝাড়ালো অংশে। এই ধরনের সাউন্ড যেহেতু আমাদের ভাষায় নেই, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সহজে একটা মানে তার উচ্চারণের কাছাকাছি যায়, ঠিক আছে? এরকম একটা কিছু দিয়ে আপাতত আমরা এর নামটা আমরা পরিচিত করলাম। যে এখানে লিখে দিয়েছি যে কিন্তু আসলে তো হবে না। এটার উচ্চারণ বা এটার নামটা হচ্ছে ল। আপাতত এর নামটা বাংলায় লিখেছি এইজন্য যাতে নামটা অন্তত আমাদের কি থাকে? আ আওতাধীন থাকে বা এটা যাতে আমার মনে থাকে। কেমন?
আচ্ছা, যখন আমরা হারফের মাখারিজ গুলো পড়বো, মানে কোত্থেকে হারফটা উচ্চারিত হয়, তখন আমরা ইনশাআল্লাহ আরবি নামগুলোকে আমরা দেখে দেখে পড়তে পারবো। পাশাপাশি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের হোমওয়ার্ক গুলোকে আমরা কমপ্লিট না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই হারফ চেনা, হারফগুলোকে হারফের নামগুলোকে সঠিকভাবে বলতে পারা, তারপর হচ্ছে আরবি বর্ণমালাগুলো কিভাবে একটার সাথে একটা যোগ হয়, কানেক্ট হয়, এই বিষয়গুলো আমাদের তখন আর ভালোভাবে হবে না। ঠিক আছে? এটা আমাদের মনে থাকবে না। সো হোমওয়ার্ক গুলো যেন আমরা খুব গুরুত্ব সহকারে আমরা যেন হোমওয়ার্ক গুলো কমপ্লিট করি। আচ্ছা, তো প এবং ভ এই দুইটার স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করেছি এর আগের পেজে। তো এখানে আর আমি আর এখানে আর এই আলোচনাটা এখন আর দীর্ঘায়িত করব না। এবার আমরা যাব হচ্ছে আইন এবং গইন। এই যে স্ট্রাকচারটা যেটা আছে এটা হচ্ছে আইন। আর এর উপর একটা ছোট ফোঁটা দিয়ে দিলে এটা হয়ে যায় গইন। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস দেখব যে আইনের ক্ষেত্রে করণীয় কি? আইনের ক্ষেত্রে করণীয় হচ্ছে এই, এই। ঠিক আছে? অর্থাৎ এই। আমরা ২ যেভাবে লিখি, বাংলায় ২ ভাবে লিখি। ঠিক এইটাকে আমরা উল্টা করে লিখব। ঠিক আছে? বাংলা ২ টাকে আমরা উল্টো করে লিখব। কিভাবে? ২ লিখি হচ্ছে এই, তাই না? এটা হচ্ছে ২। এইটাকে আমরা হচ্ছে যদি এভাবে উল্টা করে দেই, তাহলে কিভাবে? এটা হচ্ছে মানে ১ম অংশটা গেল। দ্বিতীয় অংশ হচ্ছে এটাকে একটু টেনে এই। হয়ে গেল হচ্ছে আমাদের আইন। এবার এর উপর আমরা একটা ফোঁটা দিয়ে দিলে এটা হয়ে যাবে গইন। সো গইন, আইন এবং গইনের মধ্যে তফাৎ শুধুমাত্র হচ্ছে একটা ফোঁটার মাধ্যমে। ঠিক আছে? অর্থাৎ যে আইন লেখা শিখে যাবে তার জন্য গইন লেখাটা কঠিন নয়। আচ্ছা, এবার হচ্ছে এই হারফটার নাম হচ্ছে ফা। এই হারফটার নাম কি? ফা। আচ্ছা, কিভাবে ফা লিখতে হয়? প্রথমে এই দিয়ে প্রথমে চাইলে আপনি বাংলায় যে ৭ লিখি আমরা, এভাবে ৭ লিখে রাখবেন। রেখে এই অর্থাৎ এইভাবে এনে এখান থেকে সোজা এভাবে করে দিবেন। হয়ে গেল আমাদের হচ্ছে ফা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেহেতু এখন এটা আমি মাউস পয়েন্টার দিয়ে লিখছি। তো এই ক্ষেত্রে আপনাদের যে অনুশীলনটা যেটা, অনুশীলনের ক্ষেত্রে আমি আরেকটু সহজ করার চেষ্টা করেছি। আমি এটা ইনশাআল্লাহ ক্লাসের শেষে দেখিয়ে দিব। ঠিক আছে? প্রত্যেকটা হারফকে আরো বেশি ভেঙে, ভেঙে লিখার জন্য প্রস্তুত করা। সেটা আমি করেছি। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এটা এই ক্লাসের পর ইনশাআল্লাহ দেখিয়ে দিব। সো এখন কথা হচ্ছে যে ফা এবং কফ এই ২ টার মধ্যে কমন বিষয় হচ্ছে কি? কমন বিষয় হচ্ছে এইটা। এইটা হচ্ছে কমন বিষয়। ফা এর ক্ষেত্রে হচ্ছে এইভাবে এসে লম্বা হয়ে যাবে। লম্বা হয়ে আবার একটু উপরের দিকে উঠবে আর একটু উপরে একটা ফোঁটা হবে। আর কফের ক্ষেত্রে হচ্ছে যে এই যে লম্বা যে অংশটা আছে, এই যে অংশটা, এইটা আরেক অ্যাঙ্গেল হয়ে আরেকটু মানে গোল, গোল হয়ে যাবে আরকি। এভাবে লম্বা হবে না ফায়ের মতো। এই যে দেখেন। এই, এটা হচ্ছে কফ। সেইম জাস্ট শুধু এই লম্বা অংশটা এই লম্বা অংশটা এটা হচ্ছে এই গোল হয়ে যাবে। কেমন? আর উপরে ২ টা ফোঁটা বসবে। তাহলে ফা এবং কফ। আচ্ছা, এবার হচ্ছে ক্যাফ। আচ্ছা, কাফের ক্ষেত্রে হচ্ছে এই, এই। এবার এর উপরে আমরা এই যে এখানে যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা কিভাবে দিব? এই যে আইন হারফটা আছে, এই আইন হারফের মাথাটা এখানে এঁকে দিলেও হবে। ঠিক আছে? এই। এটা হলেও এটা দিলেও হয়ে যাবে। ক্যাফ। কেমন? আচ্ছা। তাহলে ক, গ, আইন, গইন, ফা, কফ, কাফ। এই যে কয়টা হারফ আমরা এখানে আলোচনা করলাম, এই কয়টা হারফের সম্পর্কে আমরা আশা করি কোনো প্রশ্ন যদি থেকে থাকে, আশা করি কোনো প্রশ্ন নেই। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চাইলে হ্যান্ড রেইজ করতে পারেন। ঠিক আছে? আর এই হারফগুলোর নামগুলোকে আমরা একটু আ কয়েকবার একটু পড়ব। তাহলে যদি কেউ আ পড়া শোনাতে চান তাহলে হ্যান্ড রেইজ করতে পারেন। শুধু ভাইদের থেকে আমরা পড়া নিব ইনশাআল্লাহ। ভাইরা হ্যান্ড রাইজ করবেন। জি, ১ম এ নূর এ সিদ্দিকী আনমিউট করবেন।
জি, কেউ পড়াশোনাতে চাইলে ভাইদের মধ্যে থেকে আপনার হ্যান্ড রাইজ করে শায়েখের সাথে মশক করতে পারেন। হুজুরের সাথে সাথে আপনি পড়েন, সালাম দেন, আগে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কিরকম আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখানে আমরা এই আরবি যে অ্যালফাবেট গুলো আমরা আলোচনা করলাম, এখানে এই অ্যালফাবেটটার নাম কি বলতে পারবেন? হ্যাঁ, তো ক, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এই অ্যালফাবেটটার নাম? জ মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন বলেন তো, ক এবং জ কে যদি আমরা লিখতে যাই এবং এটাকে যদি আমরা চিহ্নিত করতে চাই, তাহলে আহ ক এবং জ এর মধ্যে পার্থক্যটা কি? একটা ফোঁটা। একটা ফোঁটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, আরেকটা বিষয়, এইখানে যে একটা বেলুনের মতো আছে, এই অংশটা আমরা কোত্থেকে কপি করতে পারি? সদ সদ থেকে, তাই না? জি, হ্যাঁ, সদ থেকে আমরা কপি করতে পারি। আর উপরে আমরা একটা আলিফ যোগ করে দিলেও, অথবা স্বাভাবিক একটা দাগ এঁকে দিলেও, রেখা এঁকে দিলেও আমাদের হয়ে যাবে। ঠিক জ এর ক্ষেত্রে আমাদের এই যে বেলুনটা, এটার জি। জন্য আমাদের কোন হারফ থেকে কপি করলে হবে? ওই ত্বকেই করলেই হবে। হ্যাঁ, ত্বকে করলে অথবা বদকে করলেও হয়ে যাবে। মাশাআল্লাহ, হুম। বারাকাল্লাহ। আচ্ছা, তাহলে এখন বলেন তো এই হারফটার নাম কি? আইন, আইন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, আইন এবং এটার নাম কি? গইন, গইন। তাহলে এখন গইন এবং আইনের মধ্যে পার্থক্য কি? ওই একটা ফোঁটা মাথার উপরে। একটা just। মাশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে এই হারফটার নাম? হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ। এই হারফটার নাম? কফ, কফ। এবার এই হারফটার নাম? এটা হলো কাফ। কাফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, আপনি এই হারফগুলোকে সুন্দরভাবে চিনতে পেরেছেন, বা এগুলোর যেই নামগুলো আছে, এই নামগুলো ইনশাআল্লাহ আপনি সুন্দরভাবে বলতে পেরেছেন। এজন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আচ্ছা, ওস্তাদ এবার জি আমার জন্য দোয়া করেন। জি, আমার জন্য দোয়া করেন ওস্তাদ। অবশ্যই, ফি আমানিল্লাহ। আমিও আপনার কাছে দোয়া প্রার্থী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, ভালো সুস্থ রাখুন। আমিন। আচ্ছা, আরেকজন হ্যান্ড রাইজ করেছেন। জি, ফাহমিদা আফনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি কি আমার সাথে একটু বলতে পারবেন যে এই হারফটার নাম কি? আইন, মাশাআল্লাহ। আচ্ছা, এই হারফটার নাম? কাফ, আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার তাহলে বলেন এই হারফটার নাম? ফা, এটার নাম? গইন, এটার নাম? জা, এটার নাম? ত, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি আমরা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে সহজে বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা সরাসরি এবার চলে যাব হচ্ছে তার পরবর্তী হারফগুলোতে। কেমন? আচ্ছা, পরবর্তী হারফগুলোর ক্ষেত্রে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হারফটির নাম হচ্ছে লাম। এই হারফটার নাম লাম। আচ্ছা, লাম এবং কাফের মধ্যে একদম খুব কাছাকাছি মিল আছে, যেমন ফা এবং কফের মতো। আচ্ছা, ফা এবং কফে আমরা কি শিখেছিলাম? ফা এবং কফে আমরা শিখেছিলাম যে এই যে ফা এর নিচে যে একটা লম্বা রেখা, এই যে রেখাটা, এই রেখাটাই হচ্ছে কফের ক্ষেত্রে কিভাবে হবে? এভাবে গোল হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন কাফ এবং লামের মধ্যে ঠিক একই একটা ব্যাপার আছে। কি সেটা? কাফের ক্ষেত্রে হচ্ছে এইভাবে দাগ দিয়ে এসে লম্বা করে দাগ দিল। আর উপরে একটা আ আ এস এর ইংরেজি এস লিখে দিলেও হবে, ছোট এস, অথবা আইনের মাথাটাও লিখে দিলেও হবে। সেটা আ দেখতে একই রকম। ঠিক আছে? আচ্ছা, এটার পর তার পরবর্তীতে আমরা হচ্ছে লাম যেটা, এই লামের ক্ষেত্রে হচ্ছে ঠিক এই যে কাফকে আমরা হুবহু কপি করব, জাস্ট লম্বা দাগটাকে এভাবে একটু গোল করে নিয়ে আসবো, যেটা আমরা হচ্ছে কফের ক্ষেত্রে করেছি, মানে ফা থেকে যেভাবে আমরা লিখেছি।
ঠিক সেম টু সেম এভাবে লামের স্ট্রাকচারটা আমরা এভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে? তাহলে এই দুইটার মধ্যে সাধারণ একটা কমন পার্থক্য কি? কমন পার্থক্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে কাফের উপরে এরকম একটা ছোট্ট একটা থাকবে, এস এর মতো থাকবে, আর এই যে লম্বা একটা দাগ, মানে অর্থাৎ এই রেখাটা লম্বা হবে। ঠিক আছে? আর লাম এবং কাফের মধ্যে আচ্ছা আনকমন বিষয়টা কি? আনকমন বিষয় হচ্ছে লামের উপর কোনো ধরনের কোনো চিহ্ন বসে না, অর্থাৎ এইখানে কোনো চিহ্ন বসবে না। আর এই যে রেখাটা, এই রেখাটা এভাবে গোল হয়ে যাবে। ঠিক আছে? ওকে? তো এইভাবে যখন আমরা লিখব তখন আমাদের আর লামের স্ট্রাকচার গুলো ইনশাল্লাহ আমাদের মনে থাকবে। আচ্ছা, এবার আসবে হচ্ছে মিম। কি? মিম। আচ্ছা, মিমকে খুব সহজে লেখা যায়। কিভাবে লেখা যায়? আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে জিম, তাই না? আচ্ছা, জিমের যে মাথাটা আছে, এই যে মাথাটাকে আমরা কিভাবে লিখি? এই এভাবে লিখি, মানে অর্থাৎ জিমকে আমরা এভাবে লিখি। আচ্ছা, এবার জিম এবং মিমকে আমরা কিভাবে লিখবো? মিমটা আরো সহজ। কিভাবে? জিমের যে মাথাটা আছে, ঢেউওয়ালা মাথা, এইটাকে আমরা লিখে এই সোজা দাগ দেব, নিচে চলে আসবে। ঠিক আছে? আবার আচ্ছা, ঠিক এই যে দেখেন, মিমকে আমরা যদি লিখতে যাই এই 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 হচ্ছে মিম। ঠিক আছে? মিমকে আরো অনেক ভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। ঠিক আছে? এভাবেও লেখা যায়। আবার হচ্ছে আমরা সহজ একটা উপায়, যেহেতু আমরা জিমকে আগে অনুশীলন করেছি, সেক্ষেত্রে আমরা জিমের যে উপরে যে ঢেউটা আছে, জাস্ট ওইটাকে আমরা একটু আর্ট করে এই বরাবর এসে সোজা নিচে দাগ দিয়ে দেব। এটা হয়ে গেল মিম। ঠিক আছে? তো এইভাবে আমরা মিমকে বাসায় আহ, হাতে লিখে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের প্র্যাকটিসের সেশন, প্র্যাকটিসের খাতাটা কেমন হবে এটা ইনশাআল্লাহ আমি কিছু ডেমো দিয়ে দিব এবং এটা পরবর্তীতে পিডিএফ আপনাদের সাথে শেয়ার করে দিব, যেন আপনারা বাসায় এটা দেখে দেখে অথবা আপনারা এটাকে প্রিন্ট করেও আপনারা চাইলে আপনাদের নিজেদের প্রয়োজনে এটাকে খাতা হিসেবেও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে নুন। নুন অত্যন্ত সহজ, এভাবে দিয়ে মাঝখানে একটা ফোঁটা দিয়ে দিলেই হয়ে গেল নুন। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি পূর্বের কোনো হারফের সাথে এটাকে অ্যাডজাস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা সিন শিনের ক্ষেত্রে বা সদ দদের ক্ষেত্রে যে একটা এরকম একটা পেট আঁকতাম, তো এই পেটটাই মনে করলেন যেভাবে একে মাঝখানে একটা ফোঁটা দিয়ে দিব, হয়ে গেল নুন। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ওয়াও। ওয়াও এর ক্ষেত্রে আমরা খেয়াল করব যে ফায়ের মাথা যেটা আছে, এই কফের যে মাথা আছে, এই যে মাথাটা গোল মাথা, এই গোল মাথাটাকে এনে, ঠিক আছে, এই এই ঠিক আছে, অথবা ইংরেজি যে 9 আছে, 9 যেভাবে লিখি ঠিক সেম টু সেম এভাবে 9 যারা লিখতে পারি ওটাই আমরা ওয়াও হিসেবে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। মানে অর্থাৎ এটা হচ্ছে সহজে বোঝানোর জন্য এবং সহজে আপনি যেন এই স্ট্রাকচারটা যেন আপনি সহজে বুঝতে পারেন, এটা আপনি অন্য ভাষার মাধ্যমেও যাতে এটাকে আপনি মানে রিলেট করতে পারেন, সেই জন্য মূলত এই উদাহরণগুলোকে বলা। কিন্তু একটা ভাষার যে স্ট্রাকচার থাকে, একটা ভাষার যে উচ্চারণ থাকে, সেটা তার নিজস্ব ওন একটা ল্যাঙ্গুয়েজ। যদি কোনো কারণে আরেকটা ভাষার সাথে সেটা মিলে যায়, সেক্ষেত্রে যারা ভাষা শিক্ষা দান করেন তারা এই উদাহরণগুলোকে নিয়ে আসেন যেন আপনি সহজে এই ভাষার সাথে আপনার আয়ত্তকৃত ভাষার সাথে আপনি নতুন ভাষাকে সহজে কি করতে পারেন, যোগাযোগ স্থাপন করতে পারেন। কেমন? এই জন্য। আচ্ছা, এবার হচ্ছে গোলহা। গোলহাকে অনেকভাবে লেখা যায়। গোলহাকে আমরা দুই ভাবে শিখবো। একটা হচ্ছে এটা হচ্ছে একটা গোলহা, আবার আরেকটা হচ্ছে এভাবে একটা গোল দিয়ে দিলে এটাও গোলহা হয়ে যাবে। এখানে যেভাবে আছে, ঠিক আছে, এইভাবেও লিখতে পারি, চাইলে আমরা এইভাবেও লিখতে পারি। এই দুইভাবে আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে গোলহা। আচ্ছা, এই এই হারফটার নাম হচ্ছে গোলহা। ঠিক আছে? এই হারফটার নাম হচ্ছে ওয়াও, এই হারফটার নাম হচ্ছে নুন, এই হারফের নাম হচ্ছে মিম, এই হারফটির নাম হচ্ছে
লাম। যদিও প্রত্যেকটা হারফের নিচে তার নামগুলোকে বাংলা এবং আরবিতে লিখে দেয়া আছে, তারপরও আমি এগুলোকে একটু মার্ক করে আবার বলে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে এই হারফের নাম হচ্ছে, আমরা এবার এখন যে হারফটা শিখবো এই হারফটির নাম হচ্ছে হামজা। এই হারফটির নাম কি? হামজা। যদি কেউ আইন লিখতে পারে তার সে হামজাও লিখতে পারবে। তাহলে কিভাবে লিখবে? এই যে আইনের মাথাটা লিখে এই একে just অর্থাৎ আইনের নিচে যে একটা এরকম একটা গোল, এটা আর দিবেন না। এটা দিলে তো তখন এটা হামজা হয়ে যায়, সরি আইন হয়ে যায়। জাস্ট এই জিনিসটাকে আপনি কি রাখবেন? রিমুভ করে দিবেন। ঠিক আছে, এই হামজা হয়ে গেল। ওকে, আইনের মাথা। এবং হামজাকে আইনের মাথা থেকেই মূলত নেওয়া হয়েছিল। আচ্ছা, যাই হোক, এটা অন্য আলোচনা। আচ্ছা, এই এবং এবং সর্বশেষ হচ্ছে আমাদের ইয়া। আচ্ছা, ইয়াকে আমরা কিভাবে লিখবো? হামজাকে যদি আমরা লিখি, দেখেন এই সরি আচ্ছা, এই হারফটির নাম হচ্ছে, এটা হচ্ছে সর্বশেষ হারফ, এটা হচ্ছে ইয়া। এই হারফের নাম কি? ইয়া। আচ্ছা, ইয়াকে আমরা কিভাবে লিখবো? খেয়াল করে দেখি। প্রথমত হচ্ছে আমরা এইভাবে এনে এই যে নতুন একটা এই নতুন একটা এই, আচ্ছা এটা কিভাবে? খেয়াল করি, সদ আমরা যখন লিখেছি তখন এই যে এরকম একটা পেট দিয়েছি, তাই না? আচ্ছা, খেয়াল করেন, আমরা পেটের সাথে হামজাকে যোগ করব। প্রথমে লিখলাম হামজা, হ্যাঁ, এই প্রথমে সরি প্রথমে লিখলাম হামজা। এবার এই যে পেটটা, এই পেটটা এটার সাথে যোগ করব আর নিচে দুটা ফোঁটা দিয়ে দেব, হয়ে গেল ইয়া। ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা এই হারফগুলোকে যদি আমরা খাতা কলমে যদি অনুশীলন করি, তাহলে আমরা আরো সহজে এই বিষয়গুলোকে আত্মস্থ করতে পারবো, বা এগুলোকে আমরা সহজে আরো সুন্দরভাবে শিখতে পারবো। আচ্ছা, এখন আপনাদের অনুশীলনটা কিভাবে সাজিয়েছি আমি একটু দেখাচ্ছি। এই হারফগুলোর দেখেন, একটা বিষয় আমরা খেয়াল করি, বা কে লিখতে হলে আমাদেরকে তিনটা জিনিসকে অনুসরণ করতে, তিনটা জিনিস খেয়াল করতে হবে, সরি চারটা জিনিস। আচ্ছা, প্রথমত হচ্ছে এর যে ডান পাশে এই যে একটা এই যে একটা, এটাকে বলা যায় বাউন্ডারির মতো বলা যায়, ডান পাশে এবং বাম পাশে ঠিক একই ভাবে হবে। মাঝখানে একটা লম্বা দাগ হবে, আর এই লম্বা দাগটার নিচে একটা ফোঁটা হবে। দেখেন, এখানে তিনটা জিনিসের সমন্বয়ে এই বাটা গঠিত হচ্ছে। প্রথমে হচ্ছে এই অংশ, তারপর হচ্ছে এই অংশ, তারপর হচ্ছে এই কর্নারের অংশ, ঠিক আছে, আর সর্বশেষ হচ্ছে এই ফোঁটা। ঠিক আছে, এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে বা হারফটাকে আমরা লিখতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা যদি এইভাবে একটা একটা করে যদি প্র্যাকটিস করি, যে এইভাবে আগে দাগ দিলাম, তারপর একটা লম্বা দাগ দিলাম, তারপর আমরা আরেকটা এইভাবে দাগ দিলাম, ঠিক আছে, এবার তিনটা দাগকে যদি আমরা যোগ করে দিই তাহলে তো বা হয়ে গেল, আর নিচে একটা ফোঁটা দিয়ে দিব, হয়ে গেল বা। এই যে হয়ে গেল বা। এখন কথা হচ্ছে, এইভাবে যদি আপনি প্রত্যেকটা জিনিসকে একটু 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 করে প্র্যাকটিস করেন, এভাবে যদি একটা একটা হারফের যেই ক্যাপিটাল লেটারের যে স্ট্রাকচার আছে সেটাকে যদি আমরা যদি প্রয়োজনের সাপেক্ষে আমরা যদি এগুলোকে একটা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের এই হারফের যেই কি বলে অনুশীলনটা, লেখার যে অনুশীলনটা আছে, এটা আমরা আরো সহজে করতে পারবো। যেমন বা এবং তা স্ট্রাকচারটা এক, জাস্ট শুধু এর সাথে হচ্ছে দুইটা ফোঁটা উপরে যোগ হয়ে যাবে। তাহলে এই যে এর আগে যেভাবে আমরা শিখেছি বা, ঠিক সেম টু সেম, মাঝখানে শুধুমাত্র এই কি বলে স্ট্রাকচারটা প্র্যাকটিস করবে, বা এর মতোই উপরে দুইটা ফোঁটা দিয়ে দিবে, নিচে আর ফোঁটা দিবে না, কারণ তা এত কি বলে নিচে ফোঁটা হয় না। ঠিক সেম টু সেম সায়ের ক্ষেত্রেও, ঠিক আছে, একই। আচ্ছা, এবার হচ্ছে যেমন হচ্ছে জিম, জিমের ক্ষেত্রে হচ্ছে দুই ভাবে এটা, মানে দুইটা
দুইটা ভাগে এটাকে প্র্যাকটিস করবে। প্রথমত হচ্ছে এর যে একটা মানে কি বলে, তো উপরে যে অংশটা আছে এটা, ঠিক আছে, এই অংশটা এইভাবে নিয়ে এসে তারপরে পরের অংশটা হচ্ছে, অর্থাৎ এই অংশটা হচ্ছে হচ্ছে নতুন, আর এটা হচ্ছে মানে নতুন সরি কি বলি আমি, সরি, এই অংশটা হচ্ছে তার উপরের অংশ, আর এইটা হচ্ছে নিচের অংশ। তো এই যে দুইটা জিনিসের সমন্বয়ে হারফটা, তো এইভাবে করে যদি আমরা প্রত্যেকটা হারফকে এভাবে যদি দুই ভাগে ভাগ করে করে যদি আমরা এটাকে লেখার প্র্যাকটিস করি, তাহলে আমাদের এই অনুশীলনগুলো সহজ হবে। কেমন? জিমের ক্ষেত্রেও কমন দুইটা বিষয়, এই জিনিসটা ঠিক রেখে এই জিনিসটাকে ঠিক রেখে আর মাঝখানে একটা ফোঁটা দিয়ে দিবে, ফোঁটাটা মাঝখানে হবে, হয়ে গেল জিম। পক্ষান্তরে হয় এর ক্ষেত্রেও সেম। এবার হচ্ছে দাল, জাল। দালের ক্ষেত্রে আমরা হচ্ছে এইটা হচ্ছে প্রথমে দিলাম, তারপর নিচে নিচে আরেকটা অংশ দিলাম, অর্থাৎ এই দুইটা জিনিসের সমন্বয় এই যে দাল। তাহলে এখন দাল এবং দাল যে লিখতে পারবে, তাহলে এখানে হচ্ছে দালের সাথে একটা ফোঁটা যোগ করে দিবে, এই যে ফোঁটাটা এখানে যোগ হয়ে গেল, নতুন একটা। এটাই দাল এবং দালের মধ্যে কমন একটা বিষয়। তো এইভাবে করে যদি আমরা প্রত্যেকটা হারফের অনুশীলনগুলোকে আমরা যদি করতে পারি, তাহলে আমাদের ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা হারফ খুব সহজভাবে এবং সুন্দরভাবে আমরা লিখতেও পারবো, এবং কি বলে, কোরআনে এই হারফগুলোকে আমরা সহজে চিনতে পারবো ইনশাআল্লাহ।